আচ্ছা, এখন কি ঠিক আছে সেটা একটু আমাকে জানাও। এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। হোপফুলি এবার কোনো ইস্যু হবে না। আমি আসলে তোমাকে যেটা বলছিলাম যে আমাদের আসলে পেজে কিছু ইস্যু আছে। তো পেজের ইস্যুর জন্য ফেসবুক হয়তো কোনো কারণে আমাদের যে লাইভটা এই লাইভটা হয়তো আহ, কি বলা যায় ডিলিট করে দিয়েছে। তো আমি জানি না মানে কি রিজন। তো দেখা যাক, নতুন লাইভ শুরু করলাম, হোপফুলি আমরা ক্লাসটা করতে পারবো। ঠিক আছে, তো ওই জন্যই আমি বলছি যে একটু তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভিডিওতে রিয়াক্ট দিতে পারো এবং নিজের প্রোফাইলে ভিডিওটা শেয়ার করতে পারো। এক্ষেত্রে যেটা হয় যে রিচটা বেশি হয়। ফেসবুক হয়তো বুঝতে পারে যে আমাদের না পেজটা আসলে রিয়েল একটা পেজ, এখানে আমাদের রিয়েল মানুষজন আছে। ফলে এই ব্যাপারটা তুমি এই হেল্পটা আমাকে করতে পারো। আমি ততক্ষণ একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, যেহেতু আমাদের লাইভটা কেটে গেছে, অনেকে জানে না যে ক্লাস শুরু হয়েছে। ফলে আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। জাস্ট এ মোমেন্ট, আমরা আজকে একটু লেট করে ফেললাম। আশা করি যে নেক্সট ক্লাসগুলোতে আসলে আমরা বেশ ভালোই ক্লাস পাবো, যেমন সমন্বয় নিয়ন্ত্রণ আমরা 3টা ক্লাস পাবো, কোষ রসায়নের উপর আমরা 3টা ক্লাস পাবো। এই চ্যাপ্টারগুলো খুবই তোমার জন্য খুবই ভীতিকর চ্যাপ্টার। আমরা যদি বোটানির কোষ রসায়নের কথা বলি, আমি যদি জুলজির সমন্বয় নিয়ন্ত্রণের কথা বলি, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ খুব চমৎকারভাবে পড়ে ফেলবো এবং আজকে আমরা যেই জায়গাগুলো পড়বো সেগুলোও আশা করি যে তোমার খুব ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট মোমেন্ট, আমি একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন হোপফুলি সব কিছু ঠিক আছে। সো যেটা আমি বলছিলাম যে তোমরা যে কাজটা করতে পারো, একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করতে পারো, বন্ধুদের মেনশন দিতে পারো। আচ্ছা, তো আমাদের মোটামুটি কিন্তু ডেন্টালের জন্য ক্লাস চলতেছে। আবার যারা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো করতে চাও, তুমি যে ব্যাচেরই হও, 24 ব্যাচ হও, 25 ব্যাচ হও, 26 ব্যাচ হও, আর শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো মোটামুটি মেডিকেলের জন্য যা দরকার তার তুলনায় বেশি পড়াচ্ছি আমরা, কম পড়াচ্ছি না। হ্যাঁ, ওকে চলো। তো কালকে আমাদের ক্লাস কিছু অংশ বাকি ছিল, সেই অংশটা আমরা শেষ করতে চাই। প্রথমে আমরা অ্যাগারিকাসটা শেষ করব। আমরা ছত্রাক শুরু করেছিলাম, অ্যাগারিকাসের আগে পর্যন্ত এসে আমরা আটকে গেছিলাম। সো ফলে আমরা আজকে অ্যাগারিকাসটা শেষ করতে চাই। প্রথমেই একটু আজকে যে অ্যাগারিকাসটা দেখতে পাচ্ছ এটাকে ব্যাঙের ছাতা নামে তুমি চিনো, এবং এইটা খুব কমন একটা জিনিস। এই ছত্রাকটা যেটা আসলে একটা মাশরুম, তো এই অ্যাগারিকাসটা খুবই কমন, তুমি বিভিন্ন জায়গায় দেখছো। এমন কেউ কি আসো যে কখনো অ্যাগারিকাস দেখো নাই, সে চাইলে হাত তুলতে পারো। তো এখানে অ্যাগারিকাসের শ্রেণীবিন্যাসটা আছে, একটু বলে রাখি। তুমি যখন একটা জিনিস নিয়ে বিশাল একটা লেখা পড়বা, হ্যাঁ, যেমন মস নিয়ে পড়তেছো, রিক্সিয়া নিয়ে পড়তেছো, টেরিস নিয়ে পড়তেছো, তখন তাদের শ্রেণীবিন্যাসটা তোমাকে জানতে হবে, তার ক্লাস কি, অর্ডার কি, ফ্যামিলি কি, এটা জানতে হবে। এখানে একটু চলে আসো। তো অ্যাগারিকাসের বেশ কিছু প্রজাতি আছে, তার মধ্যে অ্যাগারিকাস বিসপোরাস, যেটা বাংলাদেশের নথিভুক্ত একটা প্রজাতি। অ্যাগারিকাস বিসপোরাস, যেটাকে হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত। তো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাগারিকাসের ছবি। অ্যাগারিকাসের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে মাটির নিচে, বা যেটা আসলে ঠিক দৃশ্যমান না যে অংশটা, এই যে শাখা প্রশাখা যুক্ত হাইফি, এই অংশটাই আসলে তার মেইন বডি, তার দেহ। এই দেহকে বলে মাইসেলিয়াম। তাহলে এই যে অংশটা এটাই হচ্ছে তার দেহ বা তার মাইসেলিয়াম, দেহের আরেকটা নাম হচ্ছে মাইসেলিয়াম। তাহলে তুমি যেটা দেখো ব্যাঙের ছাতার মতো যে অংশটা, সেটা আসলে তার জননাঙ্গ। অর্থাৎ ধরো মাশরুম হিসেবে আমরা যে অংশটা খাই সেটা আসলে জননাঙ্গ খাই, নাথিং টু সে। তাহলে জননাঙ্গের আরেকটা নাম হচ্ছে ফ্রুট বডি। তাহলে এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই অংশটার নাম হচ্ছে ফ্রুট বডি।
এই ফ্রুট বডির তুমি একটা ছাতার সাথে কল্পনা করতে পারো। তুমি ছাতা দেখেছো, ছাতার বাট আছে না, ছাতার বাট দেখছো? তো এটা হচ্ছে ছাতার বাটের মতো, এটাকে স্টাইপ বলে। আচ্ছা, তো এরপরে খেয়াল করো, ছাতার একটা পর্দা থাকে না, যদিও এটা হুবহু ছাতার মতো না, ছাতার একটা পর্দা থাকে না, এই পর্দাটার নাম আমি ধরে নিচ্ছি পাইলিয়াস। তো এই অ্যাগারিকাসটা যখন তরুণ অবস্থায় ছিল, অ্যাগারিকাসটা যখন ছোট ছিল, তখন এই পাইলিয়াসের একটা আবরণ ছিল, সে আবরণের নাম হচ্ছে ভেলাম। তাহলে তরুণ অবস্থায় এই পাইলিয়াসের একটা আবরণ ছিল, সেই আবরণটার নাম হচ্ছে ভেলাম। তরুণ অবস্থায় এই পাইলিয়াসের একটা আবরণ ছিল, আবরণটার নাম হচ্ছে ভেলাম। তাহলে আমরা ছাতার মতো কাইন্ড অফ একটা পাইলিয়াস পেলাম। এই পাইলিয়াসের নিচে ঝুলন্ত পর্দার মতো, কিরকম ভাইয়া? পাইলিয়াসের নিচে মানে এই যে অংশটা দেখতেছো, এটা আসলে অনেকটা একটা একটা পর্দা ঝুলে আছে এরকম কাইন্ড অফ। তো এই জিনিসটার নাম হচ্ছে গিল বা ল্যামেলি। তাহলে খেয়াল করো আরেকটা জিনিস আছে, এই যে বাটটা, এই ছাতার বাটের মতো যেটাকে আমি বললাম, যেটাকে স্টাইপ বলতেছি, ঠিক স্টাইপের এই এই অংশটা যেটা, এইটার নাম কি জানো? অ্যানুলাস। তাহলে স্টাইপের একেবারে শেষের যে অংশটা সেটা অ্যানুলাস, এইটা স্টাইপ, এইটা হচ্ছে পাইলিয়াস। পাইলিয়াসের তরুণ অবস্থায় পাইলিয়াসের একটা আবরণ ছিল যার নাম ভেলাম, এবং পাইলিয়াসের নিচে পাতলা পর্দার মতো ঝুলানো একটা জিনিস থাকে যার নাম গিল বা ল্যামেলি। এই গিল বা ল্যামেলি, এই ল্যামেলিতেই থাকে হচ্ছে এই ব্যাসিডিয়াম, এই জিনিসটার নাম হচ্ছে ব্যাসিডিয়াম। তাহলে এই গিল বা ল্যামেলি যেটা পাইলিয়াসের নিচে ঝুলানো থাকে, আর সেটার নাম হচ্ছে গিল বা ল্যামেলি। গিল বা ল্যামেলিতে থাকে হচ্ছে ব্যাসিডিয়াম, আর এই ব্যাসিডিয়াম থেকে তৈরি হয় ব্যাসিডিও স্পোর। বলো তো কয়টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়? 4টা স্পোর তৈরি হয়। তাহলে এখান থেকেই তৈরি হয় ব্যাসিডিও স্পোর। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক কথা। চলো আমরা একটু অ্যাগারিকাস সম্পর্কে জানি। এখন এই জায়গাটায় চলে আসো, অ্যাগারিকাসের ক্ষেত্রে অ্যাগারিকাসকে বাংলাদেশে আমরা যেটা বলি সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। অ্যাগারিকাসের যে ফ্রুট বডি, অর্থাৎ এই যে জায়গা, এটাকে ফ্রুট বডি বলতেছে, এটাই তার জননাঙ্গ বা জনন অংশ, যেটাই বলো, জননের কাজ করে থাকে এইটা দিয়ে, তাহলে এটাকে ফ্রুট বডি বলে। আর একটা জিনিস আছে, অ্যাগারিকাসগুলো অনেক জায়গায় দেখবা যে এরকম, এই একটা অ্যাগারিকাস, এই একটা অ্যাগারিকাস, এই একটা অ্যাগারিকাস, এই একটা অনেকটা একটা চক্রের মতো তৈরি করছে। তো অ্যাগারিকাসগুলা যখন একটা চক্রের মতো তৈরি করে, সেই চক্রকে বলা হয় ফেয়ারি রিং। সেই চক্রকে বলা হয় পরিচক্র বা ফেয়ারি রিং। তাহলে অ্যাগারিকাসের দেহের দুটো অংশ রয়েছে, দৈহিক অংশ যেটা সেটার নাম মাইসেলিয়াম, এবং জনন অংশ যেটা সেটার নাম হচ্ছে ফ্রুট বডি। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা হোপফুলি বুঝতে পেরেছি। মেডিকেল ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন যে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কোনটি। খেয়াল করো, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে 4টি: গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি। এটা হচ্ছে কমন সব ছত্রাকের জন্য, ঘুরে ফিরে এই 4টাই সঞ্চিত খাদ্য। তবে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য হচ্ছে তৈলবিন্দু। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। খেয়াল করো অ্যাগারিকাসের রাইজোমর্ফের যে ব্যাপারটা বলা আছে সেটা আমি তোমাকে একটু বোঝাই। এখানে দেখো যে এই যে মাইসেলিয়ামটা দৈহিক অংশটা তৈরি হয়েছে, এখানে প্রচুর হাইফা আছে, যে এই একটা হাইফা হাইফা হাইফা, এই শাখা প্রশাখাযুক্ত হাইফাগুলো মিলে একটা মাইসেলিয়াম বা দেহ তৈরি করছে। তো কখনো কখনো দেখা যায় যে হাইফাগুলো একটা আরেকটার সাথে প্যাচ খায়, একটা আরেকটার সাথে প্যাচ খেয়ে একটা দড়ির মতো অংশ তৈরি করে, শক্ত। তখন এটাকে শক্ত একটা দড়ির মতো লাগে, মানে অনেকগুলো হাইফা একসাথে প্যাচ খেয়ে খেয়ে শক্ত একটা দড়ির মতো তৈরি করে, সেই গঠনকে বলা হয় রাইজোমর্ফ। সেই গঠনকে কি বলা হয়? রাইজোমর্ফ। তাহলে সেই গঠনকে বলা হয় ভাইয়া রাইজোমর্ফ। আচ্ছা, আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। জনন অংশের কথা বলা আছে, যেটা আমি অলরেডি তোমাকে বুঝাই ফেলছি, যে জনন অংশের এই যে অংশটা, এটার নাম হচ্ছে স্টাইপ, এবং উপরে ছাতার মতো যেটা সেটার নাম হচ্ছে পাইলিয়াস। যখন এটা তরুণ অবস্থায় ছিল তখন পাইলিয়াসের একটা পর্দা ছিল যার নাম হচ্ছে ভেলাম। এখন চলে আসো, পাইলিয়াসের ঠিক নিচে একটা পর্দার মতো অংশ আছে যেটাকে গিল বা ল্যামেলি বলে। এই ঠিক নিচে এই যে জায়গাটা, এটা গিল বা ল্যামেলি। এই গিল বা ল্যামেলিতে থাকে ব্যাসিডিয়াম, এবং ব্যাসিডিয়াম থেকে তৈরি হয় ব্যাসিডিওস্পোর। একটা ব্যাসিডিয়াম থেকে তৈরি হয় 4টা ব্যাসিডিওস্পোর।
ফলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। চলে আসো, আমরা একটু নিচে চলে আসব, গিলের অন্তর্গঠন। তো জাস্ট গিলের একটা প্রস্থচ্ছেদ আমরা যখন করতেছি তখন ঠিক এরকম একটা চিত্র তুমি মাইক্রোস্কোপে দেখতে পারবা। এখানে তিনটা অংশ তুমি পাচ্ছ। একেবারে নিচের এই অংশটা হচ্ছে ট্রমা, এটাকে বলা হয় কেন্দ্রীয় বন্ধা অংশ। এবং তুমি জানো বন্ধা বলতে বোঝানো হয় এটা আসলে জননের সক্ষম না বা এটা গ্যামিট সৃষ্টি করতে পারে না। তাহলে কেন্দ্রীয় বর্ধা অংশ হচ্ছে ট্রমা, এবং ঠিক উপরের অংশ যেটা একেবারে উপরের অংশ এটার নাম হচ্ছে হাইমেনিয়াম। এবং তুমি জানো যে কোনো কিছু নিচের অংশকে বলে সাব, তাহলে হাইমেনিয়ামের নিচের অংশ কি হবে? সাব হাইমেনিয়াম। তাহলে হাইমেনিয়ামের নিচের অংশ হচ্ছে সাব হাইমেনিয়াম। তাহলে আমরা তিনটা অংশ পাচ্ছি। একেবারে নিচের অংশ হচ্ছে ট্রমা, যেটা হচ্ছে কেন্দ্রীয় বন্ধা অংশ। একেবারে উপরের অংশটা হচ্ছে হাইমেনিয়াম। এই হাইমেনিয়ামে তুমি দেখতে পাচ্ছ ব্যাসিডিয়াম এবং ব্যাসিডিওস্পোর। তাহলে ব্যাসিডিয়াম এবং ব্যাসিডিওস্পোর কোন অংশে থাকে? হাইমেনিয়াম অংশে। হাইমেনিয়ামের ঠিক নিচে থাকে হচ্ছে এই মাঝামাঝি যে জায়গাটা, এইটা এইটা হচ্ছে সাবহাইমেনিয়াম। এটা হচ্ছে সাবহাইমেনিয়াম। এবং তুমি এই যে সাবহাইমেনিয়াম দেখতে পাচ্ছ, এখানে কোষ বিন্যাসটা একটু ডিফারেন্ট টাইপের না? এই যে কোষ বিন্যাসটা দেখতে পাচ্ছ, এই কোষ বিন্যাসটার নাম হচ্ছে প্রোজেনকাইমা। তাইলে সাবহাইমেনিয়ামে যে স্পেশাল একটা কোষ বিন্যাস দেখা যায়, তুমি এর আগে বিভিন্ন কাইমা দেখছো না? প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্কেলেরেন কাইমা, এটা হচ্ছে প্রোজেন কাইমা। এই কোন বিন্যাসটা কি বলে ভাইয়া? এই যে কোষ বিন্যাসটা তুমি দেখতে পাচ্ছ, এই কোষ বিন্যাসকে বলা হয় প্রোজেন কাইমা। এই কোষ বিন্যাসকে বলা হয় প্রোজেন কাইমা। আচ্ছা হ্যাঁ, ওয়ার্ডগুলা একটু হার্ড লাগে, এটা স্বাভাবিক, কারণ এই ওয়ার্ডগুলোর সাথে তুমি ঠিক পরিচিত না, তুমি কখনোই এই ওয়ার্ডগুলো আসলে শুনো নাই। কিন্তু তুমি যখন আসলে বারবার এই জিনিসগুলো পড়বা, পরিচিত হয়ে যাবে। মূল ব্যাপারটা হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা, বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে ওয়ার্ডগুলা এমনিতেই তোমার জন্য আত্মস্থ হয়ে যাবে। আর যখন তুমি কিছুই বুঝবা না, তখন এগুলা তোমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হবে এই অধ্যায়গুলা। আমাদের কাজ হচ্ছে তুমি যেন বুঝতে পারো যে আমরা কি পড়ছি। এবং এই যে ব্যাসিডিয়াম, এই যে এটা হচ্ছে একটা ব্যাসিডিয়াম, এই ব্যাসিডিয়ামটা হচ্ছে গদাকার। কি আকার? গদাকার। একটু ঘিরো এখানে, ব্যাসিডিয়ামটা হচ্ছে গদাকার ব্যাসিডিয়াম। এখানে একটু চলে আসো, আমরা অ্যাগারিকাস যেটাকে মাশরুম বলা হয়, মাশরুমের কি পুষ্টিগুণ আছে সেটা একটু জানি। অ্যাগারিকাসে শর্করা আছে 4.3 গ্রাম, চর্বি আছে 0.1 গ্রাম, এবং আমিষ বা প্রোটিন রয়েছে 2.5 গ্রাম। অ্যাগারিকাসের মাশরুমের পুষ্টিগুণটা জানা গুরুত্বপূর্ণ, কারণ মাশরুম পৃথিবীতে থাকা সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলোর একটা। এবং তুমি যদি বলো যে ডায়াবেটিস, মানে সবচেয়ে বাজে রোগগুলো কি কি বলো তো? ডায়াবেটিস, ক্যান্সার, টিউমার, উচ্চ রক্তচাপ, তাই না, স্ট্রোক, এই সব কিছু ঝুঁকি কমায় হচ্ছে এই মাশরুম। এবং তোমরা জানো যে ডায়াবেটিস খুবই কমন একটা রোগ, এই ডায়াবেটিস কমাতে সাহায্য করে এই মাশরুম। আচ্ছা, তাহলে মাশরুমের পুষ্টিগুণটা আমরা জানবো। এরপরে চলে আসো, আমরা একটু এখানে চলে আসি। প্রত্যেকটা ব্যাসিডিয়ামের মাথায় 4টা করে ব্যাসিডিওস্পোর থাকে, যেটা আমরা ছবিতেই দেখে এসেছি। আচ্ছা, অ্যাগারিকাসের জননটা আমরা দেখতে চাই। তো অ্যাগারিকাসের জননটা হচ্ছে যৌন জনন, এবং যৌন স্পোর তৈরি উৎপন্নকারী অঙ্গের নাম হচ্ছে ব্যাসিডিয়াম, এবং 4টা করে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। অর্থাৎ ব্যাসিডিয়াম থেকে যে ব্যাসিডিওস্পোর তৈরি হয়, এটার সাহায্যে অ্যাগারিকাস যৌন জনন সম্পন্ন করে। এটার সাহায্যে অ্যাগারিকাস যৌন জনন। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। মাশরুম এর অর্থনৈতিক গুরুত্বের কথা যদি আমরা বলি, মাশরুম ভিটামিন সমৃদ্ধ, প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ। শুধু তাই না, মাশরুমে মোটামুটি ঘুরে ফিরে সব রকম পুষ্টিগুণই আছে। মাশরুম প্রচুর আঁশ সমৃদ্ধ একটা খাবার। তো আঁশ সমৃদ্ধ একটা খাবারের সুবিধাটা হচ্ছে এটা তোমার পেট ভরায়, ক্ষুধা কম লাগায়, এবং তোমার কিন্তু মানে কি বলা যায়, কোলেস্টেরলটা বাড়ায় না, কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখে। যেমন তুমি যদি আঁশ ছাড়া খাবার খাও, যেমন ভাত, ভাতে আঁশ কম, হ্যাঁ, তো ভাত বেশি বেশি খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, শর্করা জাতীয় খাবার। কিন্তু মাশরুমের শর্করার পরিমাণ কিন্তু অনেক কম। তাহলে চলে আসো, অ্যাগারিকাসের ক্ষেত্রে আমরা একটু দেখি। আর মাশরুম হচ্ছে ভিটামিন যুক্ত একটা খাবার। এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস আছে, অ্যাগারিকাস বিস্পোরাস আছে, এরা আসলে খুব চমৎকার খাবার। এরা ভিটামিনের খুব ভালো উৎস। এবং ভিটামিন কোন কোন ভিটামিন আমরা যদি বলি, ভিটামিন বি1 এটা হচ্ছে থায়ামিন, থায়ামিন কিন্তু ভিটামিন বি1। রিবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি2। তাহলে ভিটামিন বি1, বি2, এরপর আছে সিডিকে। তাহলে আবারও বলি, ভিটামিন বি1, বি2, সিডিকে, আর প্যান্টোথেনিক অ্যাসিড। আমাকে বলো তো, এই যে প্যান্টোথেনিক অ্যাসিড এটা কোন ভিটামিন, কেউ বলতে পারবা?
আচ্ছা, তাহলে এই ভিটামিনগুলা মাশরুমে রয়েছে। পরীক্ষা আসতে পারে মাশরুমে কোন ভিটামিনটা আছে, কোন ভিটামিনটা নেই। এরপরে মাশরুমের ওষুধি গুণাবলী আমরা দেখতে চাই, বাকি যে পয়েন্টগুলো সেগুলো রিডিং পড়বা। মাশরুমের, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা রেকর্ডেড দিব। আচ্ছা, আমরা ওষুধি গুণাবলী দেখতে চাই। তো ওষুধি গুণাবলীর ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যদি একটু দেখি যে আইস বেশি, আইস বেশি, শর্করা আর চর্বি কম। খেয়াল করো, আমরা যে খাবারগুলো বেশিরভাগ খাই, মাংস, গরুর মাংস খুব পছন্দ, গরুর মাংস প্রচন্ড ফ্যাট আছে। ভাত খুব পছন্দ, ভাতে প্রচুর শর্করা আছে। এই জন্যই আমরা বেশিরভাগ মানুষই খুব মোটা। তাহলে মাশরুম যদি তুমি খাও, মাশরুমে কিন্তু খুবই হেলদি একটা খাবার, মোটা হবা না মাশরুম খাইলে। তাহলে আইস বেশি, এবং মাশরুমে শর্করা, প্রোটিন সব রকম খাবারই কম বেশি আছে। আচ্ছা, খনিজ লবণ কি কি আছে সেটা একটু এভাবে মনে রাখতে পারো যে এই যে কাপ, সিইউপি, কাপ, এটা কপার আর ফসফরাস মনে রাখতে পারবা। তারপর হচ্ছে ক্যাফে, সিএএফই, ক্যালসিয়াম, আয়রন, আর সাথে আছে পি। আচ্ছা, বাকি আছে কে। তাহলে এই যে কাপ, ক্যাফে, কে, তাহলে এই খনিজ লবণগুলা এখানে পাচ্ছ, বা এই আয়নগুলা বা এই মৌলগুলা তুমি এখানে পাচ্ছ। এখানে চলে আসো, মাশরুমে এনজাইম আছে যেটা হজমে হেল্প করে, ফলে এই খাবারের সমস্যা, এই যে খাবারের রুচির সমস্যা, খুবই কমন একটা সমস্যা, সেই সমস্যার সমাধান করে। এরপর এখানে প্রচুর নিন আছে, দেখছো, নিন, 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 কি নিন? লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন। এই নিনগুলা কি করে? কোলেস্টেরল কমাইতে হেল্প করে, এবং কোলেস্টেরলই তোমার উচ্চ রক্তচাপ ঝুঁকি বাড়ায়, কোলেস্টেরল তোমার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, তাই না? তো এই যে উচ্চ রক্তচাপ, এরপর হচ্ছে হৃদরোগ, এই রোগগুলার ঝুঁকি কে কমায়? এই মাশরুম। কেন? কারণ মাশরুমে অনেকগুলো নিন আছে, এই নিনের কাজ হচ্ছে কোলেস্টেরল কমানো, এবং কোলেস্টেরল কমে গেলে তোমার আলটিমেটলি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যাচ্ছে। এইটা ক্যান্সার, টিউমার, অর্থাৎ যত আজেবাজে রোগ আছে সবগুলোর সমাধান হচ্ছে মাশরুম। এই জন্য মাশরুম বেশি বেশি খেতে হবে। ইঁদুরের উপর গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে। তোমরা জানো যে একটা নতুন ওষুধ যখন আবিষ্কৃত হয়, সেই ওষুধটা কিন্তু মানুষের উপর টেস্ট করা হয় না, এটা ইঁদুরের উপর টেস্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ইঁদুর, ফলে মোটামুটি ইঁদুরের উপর গবেষণায় যেহেতু প্রমাণিত হয়েছে, এটা মাশরুম মানুষের ক্ষেত্রে ডায়াবেটিস কমাতে হেল্প করে, এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার। এখন একটু চলে আসো, এই জন্য মাশরুম দেখলেই খেয়ে ফেলা যাবে না, সব মাশরুম আসলে খাওয়ার যোগ্য না। অনেক মাশরুম রয়েছে যেগুলো আসলে একদমই খাওয়ার যোগ্য না। এই মাশরুমগুলো যদি তুমি খাও, তোমার কিন্তু কপালে বিশাল একটা শনি আছে, ঠিক আছে? আর একজন বলছে ভ্যালেন্টাইন্স ডেতে কিসের ক্লাস? ভাইয়া, তুমি এখানে কেন আসছো? তুমি এখন তোমার যে প্রিয়জন তার কোলে যেয়ে শুয়ে পড়ো, ক্লাস থেকে দ্রুত বেরো যাও, ঠিক আছে? এখন চলে আসো, মানে ভুলে চলে আসছে। এখন আসো মাশরুম ছত্রাকের অপকারিতা। তো অপকারিতার ক্ষেত্রে প্রথমত অনেকগুলো আছে বিষাক্ত, এতটাই বিষাক্ত যে তুমি খাইলেই শেষ। যেমন এর ভিতর অ্যামানিতা, অ্যামানিতা নামে একটা মাশরুম আছে, এটাকে বলা হয় কি জানো? বিষাক্ত পেয়ালা। এই অ্যামানিতাকে বলা হয় বিষাক্ত পেয়ালা। আর যত ক্ষতিকর মাশরুম আছে, এই বিষাক্ত মাশরুম আছে, সবগুলা বিষাক্ত মাশরুম, সবগুলা বিষাক্ত মাশরুমকে একসাথে কি বলে জানো? টোডস্টুল। সবগুলা বিষাক্ত মাশরুমকে একসাথে বলে টোডস্টুল, এবং অ্যামানিতাকে বলে হচ্ছে বিষাক্ত পেয়ালা। তো বিষাক্ত মাশরুম হচ্ছে অ্যামানিতা ভিরোসা, অ্যামানিতা ফ্যালয়েডস। বিষাক্ত মাশরুম হচ্ছে অ্যামানিতা ভিরোসা আর অ্যামানিতা ফ্যালয়েডস। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারছি। এখন বিষাক্ত মাশরুম তুমি কিভাবে চিনবা? তো ব্যাপারটা এরকম যে তুমি চিন্তা করো যে যে আচ্ছা, তো ধরো একটা কথা আছে না, চকচক করলেই সোনা হয় না, ঠিক ব্যাপারটা এইরকম যে একটা মাশরুম যদি উজ্জ্বল হয়, হ্যাঁ, ধরো একটা মেয়ে খুবই চকচক করতেছে, খুবই সুন্দরী, হ্যাঁ, তারপর হচ্ছে বেগুনি বর্ণের একটা শাড়ি পরে আসছে, তুমি তো ক্রাশ খেয়ে পড়ছো, কিন্তু হতে পারে সে বিষাক্ত, হতে পারে সে অম্ল গন্ধযুক্ত, প্রচন্ড রকম, মানে কি বলা যায়, তিক্ত, হ্যাঁ, প্রচন্ড রকম বিষাক্ত। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তাহলে উজ্জ্বল বেগুনি হইলেই সে আসলে তোমার জন্য উপকারী হবে এমন কোনো কথা নেই, সে তোমার জন্য অম্লীয় হইতে পারে, সে তোমার জন্য বিষাক্ত হইতে পারে। এর বাইরে আরো দুইটা ব্যাপার আছে, এটা হচ্ছে রোদে জন্মায় না কাঠে জন্মায়। কি বলছি? বিষাক্ত মাশরুমগুলা রোদে জন্মায় না, কাঠে জন্মায়। বিষাক্ত মাশরুম রোদে জন্মায় না, তাহলে কি বললাম? বিষাক্ত মাশরুম উজ্জ্বল বেগুনি বর্ণের,
রোদে জন্মায় না, কাঠে জন্মায় এবং অম্লগন্ধযুক্ত। তাহলে এটা হচ্ছে বিষাক্ত মাশরুম যারা, তাদের বৈশিষ্ট্য। এখন একটা পার্থক্য এখানে রয়েছে, শৈবাল এবং ছত্রাকের পার্থক্য। তো শৈবাল এবং ছত্রাকের পার্থক্য কিন্তু আমরা পড়েছি এর আগে, তাই তো? তো শৈবাল এবং ছত্রাকের পার্থক্য আমরা পড়েছি। চলে আসো, এখানে আমরা বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই অ্যাগারিকাস থেকে কি কি প্রশ্ন আসছে চলো আমরা একটু দেখি। তো অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি? খেয়াল করো, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য হচ্ছে তৈলবিন্দু। তো খুবই সহজ একটা প্রশ্ন আসছে, অ্যাগারিকাসের জনন অংশ কোনটা? খুবই সহজ প্রশ্ন, যে দৈহিক অংশ মাইসেলিয়াম এবং জনন অংশ হচ্ছে ফ্রুট বডি। তাহলে এটা ফ্রুট বডি হবে। মাশরুমের মধ্যে কোন উপাদানটি অনুপস্থিত? তো খেয়াল করো, মাশরুমে আসলে প্রোটিন, দেখছো আমিষ নাই মাশরুমে, একটু খেয়াল করে দেখো যে আমিষ, এই যে মাশরুমের মধ্যে প্রথম শ্রেণীর আমিষ যেটা, সেটা কিন্তু নাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু তোমাকে ক্লিয়ার করি যে তুমি এটা কিভাবে বুঝতা। ধরো ক্লিয়ার করে বলা আছে প্রথম শ্রেণীর আমিষ, তার নিশ্চয়ই খুব স্পেসিফিক কিছু যাচ্ছে। এই জন্য মানে অনেক সময় দেখা যায় তুমি জানো না অ্যান্সার কি হবে, কিন্তু স্টিল আইডিয়া করা যায় যে এখানে যেহেতু খুব স্পেসিফিক বলে দেওয়া আছে, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, নিচের কোন প্রদত্ত কোন ভিটামিন বি1? আচ্ছা, এইটা মাশরুমে পাওয়া যায় হচ্ছে থায়ামিন, রিবোফ্লাভিন, এরপর হচ্ছে সিডিকে আর প্যান্টোথেনিক অ্যাসিড। তো এর মধ্যে এই যে থায়ামিনটা হচ্ছে বি1 এবং রিবোফ্লাভিন যেটা, সেটা হচ্ছে ভিটামিন বি2। রিবোফ্লাভিন যেটা, সেইটা হচ্ছে ভিটামিন বি2। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আসো, ছত্রাকের কারণে কিছু রোগও হয়। হ্যাঁ, তো শৈবালের কারণে কিন্তু কোনো রোগ হয় না, ছত্রাকের কারণে কিছু রোগ হয়। এর মধ্যে তোমার আলু খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল। পৃথিবীর বেশিরভাগ দেশে প্রধান খাদ্য দুইটা, একটা হচ্ছে আলু আর একটা হচ্ছে এই ভাত। তো বাংলাদেশ সহ বেশ কিছু দেশে আসলে সাউথ এশিয়ান কিছু কান্ট্রিতে ভাত প্রধান খাদ্য। আবার দেখা যাচ্ছে যে ইউরোপের কান্ট্রিগুলোতে পটেটো, আলু হচ্ছে প্রধান খাদ্য। আচ্ছা, তো আলু খুবই গুরুত্বপূর্ণ। আলুর দুইটা রোগ হয়। আচ্ছা, প্রথমত আলুর যে এই যে রোগটা, এটা হচ্ছে ধসা রোগ। এই ধসা রোগকে বলা হয় ব্লাইট। এক্ষেত্রে যেটা হয় যে একটা আলু গাছের পাতা, এরপর ফুল, এগুলো শুকায় যায়, শুকায় যে একসময় ঝরে যায়। তো এই ব্লাইট রোগটা খুবই বিপজ্জনক। তবে এই ব্লাইটটা আবার দুই রকম, একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। তাহলে ব্লাইট, আলুর যে ব্লাইট রোগ, ধসা রোগ, এই ধসা রোগে কি হয়, পাতা, কাণ্ড, ফুল এগুলা ঝরে যায় শুকায় গিয়ে। তো এটা দুই রকম, আর্লি আর লেট। তো এর মধ্যে আর্লি ব্লাইট যেটা, এটা কম বিপজ্জনক। কেন? কারণ আর্লি ব্লাইট যদি হয়, তাহলে কিন্তু একেবারে প্রথম দিকে রোগের আক্রমণ হলে তুমি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবা এবং সেটা থেকে মানে একটা উত্তরণ পাওয়া সম্ভব। কিন্তু লেট ব্লাইট হচ্ছে, ধরো তুমি আলু লাগাইছো, আলু একেবারে শেষ টাইমে, যখন আলু তুমি তুলে ফেলবা, হ্যাঁ, তার আগে আগে যদি একটা আক্রমণ হয়, তখন কিন্তু সব আলুই রোগাক্রান্ত হয়ে যাবে এবং সব আলুই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য লেট ব্লাইটটা খুব বিপজ্জনক। আর্লি ব্লাইট হয় অল্টারনারিয়া সোলানি নামক ছত্রাক দিয়ে। তো এটা মনে রাখা খুব সহজ, আর্লি অল্টার, আর্লি অল্টার। আর লেট ব্লাইট যেটা, এইটা হয় হচ্ছে, লেট ব্লাইট যেটা, এইটা হয় এই যে পাইথপথোরা ইনফেস্ট্যান্স দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পাইথপথোরা ইনফেস্ট্যান্স, এই যে ছত্রাকটা, এই ছত্রাক দ্বারা হচ্ছে লেড ব্লাইট হচ্ছে এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পাইথপথোরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে অলরেডি, যে লেড ব্লাইট কোনটা দিয়ে হয় এবং এটা খুব বিপজ্জনক। কতটা বিপজ্জনক আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, যে আয়ারল্যান্ডে এই বিলম্বিত ধসা রোগের কারণে একবার দুর্ভিক্ষ হয়। যেমন ব্যাপারটা এরকম যে বাংলাদেশে যদিও এখন আসলে ওইভাবে দুর্ভিক্ষ হয় না, তবে অনেক আগের কথা, এই যে 1840 সাল, ওই সময় কিন্তু পৃথিবীর কোনো দেশই এত উন্নত ছিল না। ফলে ওই সময় খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হতো। তো দেখা যাচ্ছে যে ওই দেশের সব, এবং এই যে রপ্তানি আমদানি, এক দেশ আরেক দেশকে হেল্প করে, জাতিসংঘ, এগুলা কিছু ছিল না। ফলে দেখা যাচ্ছে যে ওই দেশ ওই আলুর উপরে নির্ভরশীল। ফলে আলু সব নষ্ট হয়ে গেছে, মানে পুরো দেশের মানুষের আর খাওয়ার কিছু নাই। ফলে তখন যেটা হয়েছিল, এই আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড মানে কিন্তু ইংল্যান্ড, এই ইংল্যান্ডে এক দুর্ভিক্ষে 10 লাখ মানুষ না খেয়ে মারা গেছিল। 10 লাখ মানুষ না খেয়ে মারা গেছিল। ঠিক একইভাবে এই লেড ব্লাইটের জন্য একবার জার্মানির মতো একটা উন্নত দেশে 7 লাখ মানুষ মারা গেছিল না খেয়ে। আচ্ছা,
তো এই হচ্ছে সেই বিখ্যাত ছত্রাক যে এরকম লাখ লাখ মানুষকে মেরে ফেলছে আলো নষ্ট করে। তো এটা হচ্ছে ফাইথোপথরা ইনফেস্ট্যান্স। এবং এই ছত্রাকের ক্ষেত্রে একটু কিছু কথা আছে। ছত্রাক দেহ মাইসেলিয়াম এবং সিনোসাইটিক। সিনোসাইটিক মানে কি বলতো? সিনোসাইটিক মানে হচ্ছে মানে একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেটাকে সিনোসাইটিক বলে। তাহলে এটা হচ্ছে, এবং হস্টোরিয়ার মাধ্যমে, তোমরা হস্টোরিয়ার কথা জানো, হস্টোরিয়াম মানে পোষক দেহ থেকে যখন খাদ্য শোষণ করে হাইফার মাধ্যমে সেটাকে হস্টোরিয়া বলে। ফলে এটা হস্টোরিয়ার মাধ্যমে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে। এবং এই যে পাইথোপথরা ইনফেস্ট্যান্স, এইটা সঞ্চিত খাদ্য তৈলবিন্দু। খেয়াল করো, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, পরীক্ষায় কিন্তু পাইথোপথরা ইনফেস্ট্যান্স যেটা তার সঞ্চিত খাদ্য আসতে পারে, তার সঞ্চিত খাদ্য সেম তৈলবিন্দু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটু চলে আসো, এখানে খুব বেশি পড়া নাই। তো রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে তোমাকে আসলে কলা পানি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে তোমাকে কলা পানি ইউজ করতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া কলা পানি কি জিনিস ভাইয়া? কলা পানি হচ্ছে কতে কপার সালফেট, লাতে লাইম, পাতে পানি, পানি। তাহলে কপার সালফেট, লাইম, পানি, এই যে মিক্সচার, এই মিক্সচারকে বলা হয় বোর্দো মিশ্রণ। তাহলে এই লেড ব্লাইট রোগের ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে বোর্দো মিশ্রণ। আমাকে একটু কমেন্ট করে বলবা যে আর্লি ব্লাইট যে রোগটা, এই আর্লি ব্লাইট রোগটা কোন ছত্রাকের আক্রমণে হয়? একটু সবাই কমেন্ট করে বলো, আর্লি ব্লাইট রোগটা কোন ছত্রাকের আক্রমণে হয়ে থাকে? আচ্ছা, আমরা এখন একটু দাঁত রোগ দেখতে চাই, বা ডারমাটোফাইটোসিস, এই রোগটা দেখতে চাই। আমরা এখন একটু দাঁত রোগ বা ডারমাটোফাইটোসিস এই জায়গাটা দেখতে চাই। তো দাঁত রোগের বেশ কিছু নাম আছে। দাঁত রোগকে বলা হয় রিংওয়ার্ম, কারণ দাঁত অনেকেরই হয়েছে। তো দাঁত রোগের ক্ষেত্রে যেটা হয় যে দাঁত রোগের যে জীবাণুটা, দাঁত রোগের যে জীবাণুটা সেটা ঠিক এভাবে ছড়াতে থাকে, রিং আকারে ছড়াতে থাকে, এই জন্য এটাকে রিং ওর্ম বলে। আচ্ছা, ডাক্তাররা এটাকে টিনিয়া বলেন, টিনিয়া। তাহলে ডাক্তাররা এটাকে বলেন টিনিয়া, এটাকে রিং ওর্ম বলা হয়। এবং আরো নাম আছে, যেমন ডারমাটোফাইটোসিস। দাঁত রোগ কোথায় আক্রমণ করে? এটা আসলে তোমার চুলে অ্যাটাক করে, তোমার স্কিনে অ্যাটাক করে, দেহের বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে পারে, এবং তোমার নখে অ্যাটাক করতে পারে। তাহলে কোথায় কোথায়? তোমার স্কিনে, তোমার চুলে এবং তোমার নখে দাঁত রোগ অ্যাটাক করতে পারে। এবং দাঁত রোগের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে কেরাটিন। কেরাটিন নামে একটা প্রোটিন। এই কেরাটিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য প্রায় খেয়াল করবে কেরাটিন সমৃদ্ধ বিভিন্ন স্কিন প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায়, কারণ কেরাটিন খুব ইম্পর্টেন্ট। তো এই দাঁতের যে জীবাণু, ওরা আমাদের কেরাটিন খেয়ে ফেলে, তো এই কেরাটিন খেয়েই ওরা বাঁচে। তো এই দাঁতও একটা ছত্রাক ঘটিত রোগ। তাহলে এর বিভিন্ন নাম আছে, নামগুলো আমরা জানবো। এবং দাঁত কোন ছত্রাক দ্বারা হয় সেটা একটু দেখি। এটা হচ্ছে ট্রাইকোফাইটন, ছত্রাকটার নাম হচ্ছে ট্রাইকোফাইটন। এর বাইরে আরো আছে, যেমন এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম। এই ছত্রাকগুলোর কারণে দাঁত রোগটা হয়। কি কি বললাম? ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরাম, এই ছত্রাকগুলোর কারণে দাঁত রোগটা আসলে হয়ে থাকে। দাঁত কেন হয়? ধরো অপরিচ্ছন্ন যদি তুমি থাকো, ভেজা, মানে ধরো তোমার বডির কোনো একটা পার্ট মানে ভেজা থাকে অনেক বেশি সময়, তাহলে সেক্ষেত্রে দাঁতের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং দাঁত যদি তোমাকে অ্যাটাক করে, মাত্র বেশি দিন লাগবে না, মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে দাঁত হয়ে গেছে এটা তুমি টের পাবা। এবং দাঁত হয়ে গেলে তখন তার সলিউশন কি সেটা আমরা একটু জানতে চাই। দাঁত হয়ে গেলে তার সলিউশন হচ্ছে, ধরো বিভিন্ন অংশে দাঁত হতে পারে। মাথায় যদি দাঁত হয় তাহলে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত কিছু মলম আছে, সেই মলমগুলো ইউজ করতে হবে। বা যদি স্কিনে দাগ হয় তোমার কুচকিতে, তোমার বিভিন্ন বডির অংশে, সেক্ষেত্রে তুমি এই আয়োডিন বেনজোইক অ্যাসিড যুক্ত যেসব মলম আছে সেগুলো ইউজ করতে পারো। তাহলে মাথায় দাঁত হলে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত মলম, এবং শরীরের অন্যান্য অংশে দাঁত হলে তুমি আসলে আয়োডিন বেনজোইক অ্যাসিড যুক্ত যে মলমগুলা সেগুলো তুমি ইউজ করতে পারো। আচ্ছা, তো এখানে আমরা দাঁতের ক্ষেত্রে একটু দেখি যে দাঁত জনিত বিভিন্ন রোগ, অর্থাৎ খেয়াল করো অ্যাথলেটস ফুট, হ্যাঁ, এটা হচ্ছে পায়ে দাঁতের সংক্রমণ হলে সেটাকে অ্যাথলেটস ফুট বলে। কুস্কিতে দাঁতের সংক্রমণ হলে সেটাকে টিনিয়া ক্রুরিজ বলে। শরীরে দাঁতের সংক্রমণ হলে সেটাকে টিনিয়া কর্পোরিজ বলে। মাথার ত্বকে দাঁতের সংক্রমণ হলে সেটাকে টিনিয়া ক্যাপিটিস বলে। এখানে একটু ভুল আছে, এটা ক্যাপিটিস হবে। মাথার
ত্বকে দাঁতের সংক্রমণ হলে সেটাকে টিনিয়া ক্যাপিটিস বলে, পায়ের পাতায় সংক্রমণ হলে টিনিয়া পেডিস, আর নখের সংক্রমণ হলে অনিকোমাইসিস। তাহলে দেহের কোন অংশে দাঁতের সংক্রমণ হলে সেটাকে আসলে কি নামে ডাকা হয় সেটা আমরা জানবো। যেমন এই যে অ্যাথলেটস ফুট, এটা থেকে অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। অ্যাথলেটস ফুট থেকে অলরেডি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। আচ্ছা, আমরা মোটামুটি দাঁত রোগটা পড়ে ফেললাম। আমরা এখন একটু দেখি যে এই যা পড়লাম এখান থেকে আসলে কি কি প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? তুমি জানো যে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। তাহলে কোন ছত্রাক খাদ্য হিসেবে, কোন মাশরুমটা সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। অ্যাথলেটস ফুটের কারণ কি? এটার কারণ আসলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। অ্যাথলেটস ফুটের কারণ শুধুমাত্র ছত্রাক না, ছত্রাকের সাথে ব্যাকটেরিয়াও অ্যাথলেটস ফুটের জন্য দায়ী। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে পরিণত করে? তুমি স্যাকারোমাইসিসের নাম শুনছো। স্যাকারোমাইসিস হচ্ছে একটি ইস্ট, এবং তুমি প্রায় শুনছো যে ইস্টে পাওয়া যায় হচ্ছে জামাই নামক এনজাইম, জাইমেজ, ম্যালটেজ, ইনভার্টেজ, এবং এই এনজাইমগুলোর কাজ হচ্ছে অ্যালকোহল তৈরি করা। অ্যালকোহল তৈরি যেখানেই পড়ছো সেখানে তুমি ইস্ট দেখছো, তাই না? তাহলে স্যাকারোমাইসিস হচ্ছে একটা ইস্ট, ফলে অ্যালকোহল তৈরিতে কোনটা লাগে? স্যাকারোমাইসিস। আলুর বিলম্বিত ধসা রোগ, তুমি জানো যে আলুর যে আর্লি ব্লাইট এটা হয় অল্টারনারিয়া সোলানির জন্য, এবং বিলম্বিত ধসা রোগ হয় হচ্ছে পাইথোপথরা ইনফেস্ট্যান্সের জন্য। আচ্ছা, ফল, রুটি এবং অন্যান্য খাদ্যের উপরে কোন ছত্রাক জন্মায়? তো এটা হচ্ছে জাইগোট ছত্রাক। তো এই যে জায়গাটা, এই প্রশ্নটা 23 সালে আসছে। তো এই জায়গাটা অন্য বইয়ের একটা ইনফরমেশন। এইটা হচ্ছে সম্ভবত আমাদের স্লাইডে অ্যাড করা যদি না থাকে আমি অ্যাড করে দিব। 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে? এটা আমরা অ্যাড করছি। দেখো 100, এটা আমাদের বইয়ের প্রশ্ন ছিল না। তো এটা ছিল আমাদের বইয়ে যে ইনফরমেশনটা আমরা দেখাইলাম যে স্লাইডে ছিল 4.3 গ্রাম। ফলে সেক্ষেত্রে তুমি ওভাবে হিসাব করতে পারো, যেহেতু 4.3 গ্রাম শর্করা ছিল সেটা 4 থেকে 5 গ্রামের মধ্যে পড়ে। ফলে 100 গ্রাম শর্করাতে 4 থেকে 5 গ্রামের মতো, 100 গ্রাম মাশরুমে 4 থেকে 5 গ্রামের মতো শর্করা থাকে। তাহলে এর মাধ্যমে মোটামুটি মানে গত ক্লাসে যতটুকু বাকি ছিল আমরা সেটা শেষ করলাম। এর মাধ্যমে গত ক্লাসে যতটুকু বাকি ছিল আমরা সেটা শেষ করলাম। আমরা এখন একটু আগের ক্লাস যেটা সেটা শুরু করতে চাই। তো আমরা প্রথমেই একটু লাইকেন দিয়ে আসলে শুরু করতে চাই। আমাদের আজকের পড়াশোনা হচ্ছে লাইকেন। হ্যাঁ, তো চলে আসো, আমরা একটু লাইকেন পড়ি। ওয়েট, ঠিক আছে, আমরা আসলে আজকে লাইকেন থেকে শুরু করি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে লাইকেন থেকে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা আছে। লাইকেন থেকে প্রশ্ন হতে পারে না ব্যাপারটা এমন না, লাইকেন থেকে প্রশ্ন হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে লাইকেনটা আমরা এখন পড়ে ফেলবো। তো আমরা শৈবাল পড়েছি, ছত্রাক পড়েছি, এবং শৈবাল এবং ছত্রাকের একটা দ্বৈত সংগঠন হচ্ছে লাইকেন। আমি তোমাকে যদি একটু বুঝাই, একটু খেয়াল করো তো। শৈবাল এবং ছত্রাকের দ্বৈত সংগঠন মানে তুমি স্বামী স্ত্রী বুঝো। তো দেখো যে নর্মালি কি হয়, যে ধরো এটা হচ্ছে ছত্রাক বাইরে, হ্যাঁ, ছত্রাক হচ্ছে বাইরে, আর ভিতরে হচ্ছে এই হচ্ছে শৈবাল। তাহলে শৈবাল হচ্ছে মাত্র 5 থেকে 10%, আর বাকিটা মানে 90 থেকে 95% হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাক আর শৈবাল দুইজন মিলেমিশে যেটা, সেটা হচ্ছে লাইকেন। দুজন মিলেমিশে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে লাইকেন। খেয়াল করো, শৈবালের অনেক লিমিটেশন আছে, ছত্রাকের অনেক লিমিটেশন আছে, কিন্তু দুজন মিলেমিশে যখন থাকতেছে তখন লাইকেন কাইন্ড অফ একটা স্বয়ংসম্পূর্ণ একটা উদ্ভিদ। লাইকেন কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ উদ্ভিদ, বুঝলা? লাইকেনকে বলা হয় কসমোপলিটান উদ্ভিদ, একটা বিশ্বজনীন উদ্ভিদ, কারণ লাইকেন সব জায়গায় জন্মাতে পারে। এবং শৈবাল এবং ছত্রাকের একটা দ্বৈত সংগঠন। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা দ্বৈত সংগঠন। অর্থাৎ এখানে শৈবাল মাত্র 5 থেকে 10%, ছত্রাক হচ্ছে 90 থেকে 95%। ফলে এটাকে বলা হয় শৈবাল তুল্য ছত্রাক। মানে এটার যেহেতু ম্যাক্সিমামই ছত্রাক, ফলে এটাকে বলা হয়, এই লাইকেনকে বলা হয় শৈবাল তুল্য ছত্রাক। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে একটা জিনিস বলো তো। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবা যে এই শৈবাল এবং ছত্রাক এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কে? শৈবাল বেশি ইম্পর্টেন্ট নাকি ছত্রাক বেশি ইম্পর্টেন্ট? বলো, এই দুইজনের মধ্যে কে বেশি ইম্পর্টেন্ট? শৈবাল বেশি ইম্পর্টেন্ট নাকি ছত্রাক বেশি ইম্পর্টেন্ট?
আচ্ছা, এখানে শৈবাল বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো ব্যাপারটা এরকম যে ছত্রাক হচ্ছে স্বামী আর শৈবাল হচ্ছে স্ত্রী। স্বামী কি করে? মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে স্বামী নর্মালি জব করেন, উনি টাকা পয়সা ইনকাম করেন, বাজার টাজার করে এনে দেন, আর স্ত্রী উনি রান্না করেন। তো এখানেও তাই, যে ছত্রাক আসলে খাবার টাবার জোগাড় করে আর এই শৈবাল হচ্ছে রান্না করে। এখন তুমি আমাকে বলো যে রান্না যদি না হয় তাহলে কি আসলে হবে? রান্না না হইলে, রান্না করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা ফ্যামিলির সবচেয়ে ইম্পর্ট্যান্ট কে? ওই ফ্যামিলির যে উনি মা, তিনি, কারণ তিনি রান্না করেন। রান্না না হলে তো না খেয়ে মরতে হবে। তো ব্যাপারটা এরকম যে শৈবাল কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট এখানে। শৈবাল বেশি ইম্পর্ট্যান্ট এখানে। ছত্রাকের পরিমাণ বেশি কিন্তু শৈবাল বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে চলো আমরা একটু লাইকেনটা পড়ি। আচ্ছা, একটু এরকম হলো কেন? আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ পুরোটা? হোপফুলি দেখতে পারতেছো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে যেটা তৈরি করতেছে তার নাম হচ্ছে লাইকেন। এবং লাইকেনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে মোট ভরের, আচ্ছা ওকে, আচ্ছা, যেহেতু স্লাইডটার সাথে আমি অভ্যস্ত না সেজন্যই আসলে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এই ফোল্ডারে ট্রাই করি, আশা করি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আসো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো লাইকেনের ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলে সিমবায়োসিস, অর্থাৎ শৈবাল ছত্রাকের উপকার করে, ছত্রাক শৈবালের উপকার করে। অর্থাৎ এই ব্যাপারটাকে বলে মিথজীবিতা বা সিমবায়োসিস, অর্থাৎ দুইজনই দুইজনের উপকার করতেছে। এবং এই ক্ষেত্রে 5 থেকে 10% হচ্ছে শৈবাল, বাকিটা ছত্রাক। এবং এক্ষেত্রে বলা হয় এটাকে শৈবাল তুল্য ছত্রাক। এবং লাইকেন সব জায়গায় জন্মাতে পারে, কারণ খেয়াল করো শৈবালের কিছু দুর্বলতা ছিল, ছত্রাকের কিছু দুর্বলতা ছিল। দুইজন মিলে যখন লাইকেন তৈরি করলো, এদের কোনো দুর্বলতা নাই, এরা সব জায়গায় জন্মাইতে পারে। এই জন্য লাইকেনকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ বা কসমোপলিটান উদ্ভিদ। লাইকেন হচ্ছে একটা দ্বৈত সংগঠন। লাইকেন কিন্তু স্বভোজী এবং স্বয়ং সম্পূর্ণ। তবে লাইকেনের ক্ষেত্রে একেবারে 10 নম্বর পয়েন্টে একটু দাগ দাও, বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। লাইকেন কিন্তু বায়ু দূষণের প্রতি, অর্থাৎ যে জায়গাগুলোতে বায়ু দূষণ হয় সেই জায়গাগুলোতে ও খুব ভালো সার্ভাইভ করতে পারে না, মানে ও খুবই সেন্সিটিভ বায়ু দূষণের প্রতি। তাহলে বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় লাইকেন হচ্ছে সংবেদনশীল। এখন একটু চলে আসো লাইকেন এবং ইয়ার ক্ষেত্রে। তোমায় বলো তো শালক সংশ্লেষণ কে করে? শৈবাল করে। এই জন্য শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট, কারণ শালক সংশ্লেষণের জন্য ফটো বা আলো দরকার। ফলে শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট, আর ছত্রাককে বলা হয় মাইকোবায়ন্ট। মাইকো মানে হচ্ছে ছত্রাক, তুমি জানো যে মাইকোলজি ছত্রাক বিদ্যা। ফলে মাইকোবায়ন্ট হচ্ছে ছত্রাক
আর ফটোবায়ন্ট হচ্ছে শৈবাল। এবং এই দুইটা জিনিসকে বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস বা মিউচুয়ালিজম, অর্থাৎ দুইজন মিউচুয়াল করে দুইজনই দুইজন থেকে উপকৃত হচ্ছে। আচ্ছা, এখন লাইকেনে শৈবাল কিভাবে উপকৃত হয় এবং ছত্রাক কিভাবে উপকৃত হয় এটা একটু রিডিং পড়বা। দেখো, শৈবাল হচ্ছে একটা উদ্ভিদের মতো। তুমি খেয়াল করো মানুষ এবং উদ্ভিদের সম্পর্ক কিরকম। মানুষ এবং উদ্ভিদের যে সম্পর্ক, এখানে শৈবাল এবং লাইকেনের যে সম্পর্ক সেটা আসলে শৈবাল এবং ছত্রাকের যে সম্পর্ক সেটা অনেকটা সেরকম। উদ্ভিদ যেভাবে মানুষকে উপকৃত করে সেভাবে শৈবাল ছত্রাককে উপকৃত করে। তুমি এই জিনিসটা মাথায় রেখে এই পয়েন্টগুলো পড়বা, খুব সুন্দরভাবে বুঝতে পারবা। এখন এই জায়গাটায় আরেকটা ব্যাপার একটু বলি, যে এখানে খেয়াল করো যে অনেক বিজ্ঞানী আসলে এটাকে মিথজীবিতা বলতে নারাজ। কেন? কারণ মিথজীবিতা বলতে বোঝানো হয় দুইজনই দুইজনের উপকার করে, কিন্তু কিছু বিজ্ঞানী দাবি করেন যেখানে আসলে শৈবালের খুব বেশি উপকার হচ্ছে না, শৈবাল তো এমনি এমনিই বাঁচতে পারে, ঠিক আছে, এখানে আসলে উপকার ছত্রাকের হচ্ছে, কাইন্ড অফ এখানে ছত্রাকই মেইনলি উপকৃত হচ্ছে, শৈবালের উপকার হচ্ছে না। ফলে এটাকে অনেকটা হেলোটিজম বলছে ওনারা। এটাকে ওনারা কি বলেছেন? হেলোটিজম। এবং এই ক্ষেত্রে ওনারা আসলে দাবি করেন যে শৈবালটি হচ্ছে ছত্রাকের কৃতদাস, মানে ছত্রাক শৈবালকে ইউজ করতেছে, অর্থাৎ যে যেভাবে দেখে, তাই না? এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউর ব্যাপার। এই বিজ্ঞানীরা দাবি করতেছেন যে শৈবালটা ছত্রাকের কৃতদাস, এবং শৈবাল এবং ছত্রাকের এই যে ব্যাপারটা লাইকেনে, এটাকে বলা হয় হেলোটিজম। এই ব্যাপারটাকে কি বলা হয় ভাইয়া? এই ব্যাপারটাকে বলা হয় হেলোটিজম। এই ব্যাপারটাকে বলা হয় হেলোটিজম। এখন আসো, আমরা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি লাইকেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে লাইকেনের শ্রেণী বিভাগ। ভাইয়া এইগুলা আর যাই হোক এইগুলা মনে থাকে না, এইগুলা আমি আজকে তোমাকে যদি পড়াই দিই তাহলে তো হয়ে যাচ্ছে। চলো শুরু করি। তো এটা হচ্ছে কর্টিকোলাস। কর্টি মানে হচ্ছে কাণ্ড বা বাকল। একটা গাছের যে কাণ্ড বা বাকল ওইটাকে বলা হয় কোলাস। আর এই মানে আর কোলাস মানে যেখানে জন্মে, তাহলে যে বাকলে জন্মে সে কর্টিকোলাস। আচ্ছা, তো কর্টিকোলাসের এক্সাম্পল কি? তো কর্টিকোলাসের যে এক্সাম্পল, সেখানে তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা যে এই যে এটা হচ্ছে গ্রাফ, দেখো গ্রাফ, আর পার দিয়ে মনে করো পারো, এই কর্টি গ্রাফ পারো। তুমি কি বলবা? যে এই কর্টি গ্রাফ পারো। ওই যে গ্রাফ আঁকতে হয় না, তোমরা এইচএসসিতে গ্রাফ আঁকছো না? এই কর্টি তুমি গ্রাফ আঁকতে পারো? তাইলে এটা হচ্ছে গ্রাফ আর পার দিয়ে পারো। কর্টি দিয়ে এই কর্টি গ্রাফ পারো, আর কর্টি মানে বাকল, বাকলে জন্মায়। আচ্ছা, এখন আসো টেরিকোলাস। টেরি শব্দের অর্থ হচ্ছে মাটি, আর কোলাস মানে জন্মে, মাটিতে জন্মে, সে হচ্ছে টেরিকোলাস। টেরি শব্দের অর্থই মাটি। তো টেরির ক্ষেত্রে মনে রাখবা টেরির কল পাবো। ধরো টেরি তোমাকে কল দিবে বলছে, তো এটা হচ্ছে কল, COLL কল। আর এই যে পাভো, তাহলে এখানে মনে রাখবা টেরির কল পাবো। তাহলে টেরি দিয়ে টেরির কল পাবো। তাহলে এখানে কি বলবা? কর্টি গ্রাফ পারো, আর এখানে বললা যে টেরির কল পাবো। টেরি মানেই মাটি, তাইলে এটা হচ্ছে কি বললাম? টেরির কল পাবো। লাইকেনের জন্য আলিম স্যারের বই পড়ার প্রয়োজন নাই। স্যাক্সিকোলাসের ক্ষেত্রে এখানে একটু বলি যে এই যে সেক্স বা সেক্সি, এটা আসলে বানান ভুল করছে। আমি জানি না যে মানে কিভাবে তারা এই বানানটা দিল। এই সেক্সিকোলাস বলে কোনো শব্দ নাই, এটা হবে এই যে স্যাক্সিকোলাস। এটা হবে স্যাক্সি, স্যাক্স, নট সেক্স। তাহলে এটা সেক্সিকোলাস না, আসলে হবে স্যাক্সিকোলাস। তো এই স্যাক্সিকোলাস মানে, এই স্যাক্সি মানে হচ্ছে পাথর, স্যাক্সি মানেই হচ্ছে ভাইয়া পাথর। তো এখানে তুমি এভাবে মনে রাখতে পারো যে এই যে COL চলো, এই চলো। তাহলে এই যে জ্যান, ধরো জেনি নামের একটা মেয়ে, তুমি এভাবে মনে রাখলে এই সেক্সি জেনি চলো। তুমি কিভাবে মনে রাখবা? যে সেক্সি জেনি চলো, ঠিক আছে? তাহলে সেক্সি জেনি চলো। এখন আসো লিগনিকোলাস। লিগনি শব্দের অর্থই হচ্ছে কাঠ। লিগনি শব্দের অর্থ, যেমন কাঠের একটা উপাদান লিগনিন না, তোমরা জানো যে কাঠে কি কি থাকে, সেলুলোজ, লিগনিন। তাই লিগনি শব্দের অর্থই হচ্ছে কাঠ। এবং এইখানে তুমি যেটা মনে রাখবা, দেখো এই যে পিপটু, তো এখানে মনে রাখলা যে পিপলু। ধরো একটা লোক আছে পিপলু, কি মনে রাখলা? যে লোকটা হচ্ছে পিপলু। তো এই যে লিগ মানে কি বলতো? আওয়ামী লীগ, ঠিক আছে? আর এই যে ক্যালি, এর হচ্ছে ক্যালানি, এখানে মনে রাখবা ক্যালানি। ধরো পিপলু একটা মানুষ, সে লিগের ক্যালানি খাইছে, ধরো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তো পিপলু লিগের ক্যালানি খাইছে। লিগনি দিয়ে হচ্ছে লিগ, আর এটা হচ্ছে ক্যালানি। তাহলে কি মনে রাখতে হবে? পিপলু লিগের ক্যালানি খাইছে। কি মনে রাখবা? পিপলু লিগের ক্যালানি খাইছে।
লিগনি দিয়ে হচ্ছে কাঠ, লিগনির মানেই হচ্ছে কাঠ। আচ্ছা ঠিক আছে, এখন আসো অমনি। আচ্ছা তুমি অমনিভোরাস নামে একটা শব্দ পড়ছো, যে সর্বভুক। যেমন মানুষ হচ্ছে অমনিভোরাস প্রাণী বা সর্বভুক প্রাণী। মানুষ সব ধরনের খাবারই কাইন্ড অফ খায়, তো এই জন্য মানুষকে বলা হয় শাক খায়, মাংস খায়, সব রকম খাবার খায়, এই জন্য মানুষকে বলা হয় অমনিভোরাস। তো অমনি মানে মোটামুটি সব ধরনের জিনিসের সাথেই সম্পর্কিত, যে সে হচ্ছে অমনিভোরাস। ফলে অমনিকোলাস হচ্ছে মোটামুটি বেশিরভাগ জায়গায় যে জন্মে সে হচ্ছে অমনিকোলাস। তো এই অমনিকোলাসের উদাহরণ হচ্ছে এই যে এখানে নোরা আছে, নোরা। তো তোমরা নোরা ফাতেহির নাম শুনছো, তো দেখা যাচ্ছে যে নোরা ফাতেহি এখন মোটামুটি একটা সেন্সেশন টাইপের। আচ্ছা ওয়েট, এই নোরা নোরা ফাতেহি হচ্ছে মোটামুটি দেখা যায় সব ধরনের মানুষেরই ক্রাশ, মানে আবাল বৃদ্ধা বনিতা বাচ্চা কাচ্চা সবারই ক্রাশ হচ্ছে নোরা ফাতেহি। তাহলে এভাবে মনে রাখতে পারো যে নোরা, নোরা হচ্ছে অমনি মানে মোটামুটি সব ধরনের জায়গায় জন্মে, ফলে সব ধরনের মানুষের ক্রাশ হচ্ছে এই নোরা ফাতেহি। আচ্ছা ঠিক আছে, তাহলে পিপলু লিগের কেলানি খাইছে। ওকে, এরপরে আসো ফলিকোলাস। ফলিকোলাসের ক্ষেত্রে একটু দেখবা যে ফলি, এই ফলি মানে হচ্ছে এই পাতা, তাহলে ফলিকোলাস হচ্ছে যে পাতার উপরে জন্মায়। তো এইটা দেখো, এটা হচ্ছে পরিনা। এই যে পরিনা, তোমরা আসলে পড়াশোনা করো না, করো বলো? পড়ো না তো, পড়ো তো আর না, তো পড়ি না। তাহলে এইভাবে মনে রাখতে পারো, ফলি পড়ে না। হ্যাঁ, ফলি পড়ে না, ফলি পড়ে না, ঠিক আছে, ফলি পড়ে না। ওকে ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝলাম। এখন আসো, আমি জানি যে এখানে বেশিরভাগই লাইকেন কোনোদিনই পড়ে দেখে নাই। আচ্ছা একটু বলো তো, এখানে লাইকেন জীবনে কে কে এর আগে পড়ছো, আর এর আগে কে কে জীবনে কোনোদিন পড়ো নাই, একটু আমাকে বলো তো। লাইকেনের জন্য আলিম স্যার পড়ার দরকার নেই, তুমি যে লাইকেন পড়তেছো এটাই তো অনেক। ফলি পড়ে না, আচ্ছা পড়ি নাই, ঋতু বলছে পড়ে নাই। এরপর হচ্ছে আরশি পড়ছে, কারণ ও 24 ব্যাচের। আচ্ছা সাদিয়া কখনোই পড়ে নাই আসলে। আলভি পড়ছে। এরপর হচ্ছে মিম পড়ছে। ঠিক আছে, ওকে ফাইন। লাইকেনের উদাহরণ পড়ি নাই। এখন আসো আমরা একটু ক্রাস্টোজ, এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে ক্রাস্টোজ লাইকেনের ছবি, এটা ফোলিওজ লাইকেনের ছবি, আর এটা ফ্রুটিকোজ। এখন দেখো ফোলিওসটা কি পাতার মতো লাগতেছে না? তো ফোলিওসটা অনেকটা বিষমপৃষ্ঠ পাতার মতো। আর এই ক্রাস্টোজ যেটা, এটা কিন্তু খুবই ছোট। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টা ক্ষুদ্রাকার এবং পোষকের সাথে লেগে থাকে। আর এই যে ফ্রুটিকোজ, এটা অনেকটা চ্যাপ্টা দণ্ডের মতো, এটা কাইন্ড অফ এই যে দণ্ডের মতো লাগতেছে না দেখো? তো ফ্রুটিকোজটা হচ্ছে দণ্ডের মতো, এটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতার মতো, আর এটা হচ্ছে ক্ষুদ্রাকার, হ্যাঁ, পোষকের সাথে লেগে থাকে। তো এটা তুমি দেখলা যে কোনটা কিরকম, ছবি দেখলা। এখন আসো ক্রাস্টোজ লাইকেজের উদাহরণ কোনটা? ক্রাশ। হ্যাঁ ঠিক আছে, তো এই যে ধরো ক্রাশ, ব্যাপারটা এভাবে যে ধরো তুমি একটা মেয়ের উপর ক্রাশ খেয়ে ফেলছো। হ্যাঁ ক্রাশ খাইছো, তারপর তাকে তুমি ভালোবেসে ফেললা, বিয়ে করে ফেললা। বিয়ে করার পরে বউয়ের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে চলো আমরা একটু দেখি। তো এখানে প্রথমত যখনই বিয়ে করবা তখন আসলে তুমি বুঝতে পারবা যে যখন তুমি বিয়ে করবা যে লাইফে আসলে অনেক ব্যাপার স্যাপার চলে আসবে। মেয়ে মানুষের সাথে সবসময় তুমি সত্য কথা বলতে পারবা না। ধরো তোমার বউরে তোমার দেখতে খুব একটা ভাল লাগতেছে না, তুমি এটা কখনোই বলতে পারবা না যে তোমাকে ভাল লাগতেছে না, তোমাকে বলতে হবে যে তোমাকে পরীর মতো সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো কাইন্ড অফ অনেকটা স্ক্রিপ্টেড কথাবার্তা বলতে হবে। তারপর আসো এই যে স্ত্রী, স্ত্রী মানে বউ, তো ক্রাশকে বিয়ে করে ফেলছো, স্ত্রী পেয়ে গেছো। এরপরে আসো এই যে ক্রাই, তো বউ থাকলে এই যে কান্নাকাটি, বউ প্রায় দেখবো যে কান্নাকাটি লাগাই দিচ্ছে, একটু রাগারাগি হইলেই সে কান্নাকাটি শুরু করছে। হ্যাঁ, মানে দোষ জারি হোক সরি তোমাকেই বলতে হচ্ছে, তো এই যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, দোষ জারি হোক সরি কিন্তু তুমিই বলবা। হ্যাঁ, তো এরপরে আসো যে এই যে ডিপ, হ্যাঁ ডিপ, এই যে ডিপ এভাবে চিন্তা করতে পারো যে ডিপ অনেক ব্যাপার স্যাপার চলে আসবে। হ্যাঁ, বউ মানে আগে গার্লফ্রেন্ড যখন ছিল তখন তো চিন্তা ভাবনা অন্যরকম ছিল, এখন তো বউ হয়েছে, ফলে অনেক মানে গভীরে চিন্তা করতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর কি না কি করবা। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম।
তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ক্রাশকে বিয়ে করার পরে কি কি ঘটনা ঘটবে সেইটা, যে স্ক্রিপ্টেড অনেক ব্যাপার স্যাপার আগে থেকেই মুখস্থ করে রাখতে হবে, স্ত্রী হয়ে যাবে, কান্নাকাটি হবে প্রচুর, এবং প্রচুর ডিপ চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, প্রচুর ডিপ চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এখন চলে আসো আমরা একটু ফোলিওজ লাইকেন দেখি। ফোলিওজ, তো ফোলিওজে দেখো একটা শব্দ আছে প্রায়, পার, পিআর, পার। দেখো এই যেখানে আছে পার মেলিয়া, পার, এরপর দেখো পার, তারপর আছে পার। তাহলে ফোলিওজে পার শব্দটা পাচ্ছ বেশিরভাগ জায়গায়। এর বাইরে কি আছে, এই যে জ্যান্থো, তো তুমি এখানে জেনির কথা মনে রাখো, জেনি, জেনি আছে, আর পেলটি, তো পেলটির ক্ষেত্রে মনে হয় পোল্টি। তো ধরো জেনি পোল্টি খাইছে, ঠিক আছে, তো এই ফোলিওজে মনে রাখবা যে পার আর জেনি পোল্টি খাইছে, এটা হচ্ছে ফোলিওজের উদাহরণ। পার আর জেনি পোল্টি খাইছে। ভাইয়া দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি যদি এগুলো মুখস্থ করো জীবনেও তুমি মনে রাখতে পারবা না। আর যেভাবে বলতেছি এভাবে একটু খেয়াল করলে, তুমি দু চারবার ইয়া করলে প্রথম প্রথম একটু উলট পালট হইতে পারে, পরে ঠিকই মনে থাকবে। এখন আসো ফ্রুটিকোজ। তো এই যে ফ্রুটিকোজ, ফ্রুটিকোজ, ফ্রুট, ফ্রুট মানে ফল। তো এখানে আসো, এখানে আসলে যেটা, এটা হচ্ছে রিনা নামের একটা মেয়ে, এই যে রিনা, রিনা, রিনা নামের একটা মেয়ে। ও হচ্ছে এই যে ইউএস মানে কি আমেরিকা, আর এই যে কলম্বো মানে কি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। তো রিনা নামের একটা মেয়ে, একটা ফল তার খুব পছন্দ হয়েছে। তো এই সেই ফল তো বাংলাদেশে পাওয়া যায় না, সেই ফলের জন্য প্রথমে কলম্বো গেছে, তারপর ইউএস গেছে সেই ফল কালেক্ট করতে, সেই ফ্রুট, সেই ফ্রুটের জন্য সে, এই রিনা কই গেছে, ফার্স্টে ইউএস গেছে, তারপর কলম্বো গেছে। ফার্স্টে ইউএস গেছে, এরপর হচ্ছে কলম্বো গেছে, এরপর কোথায় গেছে, কলম্বো গেছে। আচ্ছা, এখন আসো আমরা লেপ্রোজ লাইকেন দেখতে চাই। এখন আমরা কি দেখতে চাই, লেপ্রোজ লাইকেন। লেপ্রোজ লাইকেনের ক্ষেত্রে এই যে ল্যাপ্রা, লেপ্রোজ, ল্যাপ্রা এটা তুমি পারবা। আর সূত্রাকার এইটাও পারবা, ফিভি আর র্যাকো, ফিভি র্যাকো এটা হচ্ছে সূত্রাকার। তাহলে মোটামুটি এক্সাম্পলগুলো আমরা শেষ করে ফেলছি। এখন তুমি বলো যে এক্সাম্পলগুলো মোটামুটি পারা যাবে না? সবাই একটু কমেন্ট করে বলো তো যে এক্সাম্পলগুলা যেগুলা, সেগুলা কি মোটামুটি পারা যাবে? আচ্ছা, এখন আসো আমরা, আচ্ছা ওয়েট, আচ্ছা এখন লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন দুই প্রকার, শুধু নাম দুইটা পড়বা। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে লাইকেনের অন্তর্গঠন। তো অন্তর্গঠনে খুব বেশি পড়া নাই, লাইকেনের অন্তর্গঠনে 5টা পার্ট তুমি পাচ্ছ। একটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, এরপরই শৈবাল স্তর, এরপরই মাঝখানের মেডুলা, তারপরই এটা নিম্ন কর্টেক্স, এবং লাস্টে আসছে এককোষী রাইজাইন। নিম্ন কর্টেক্স থেকে তৈরি হয়েছে এককোষী রাইজাইন। এখানে এই 5টা পার্টের নাম পড়তে হবে, যে লাইকেনের প্রস্তুচ্ছেদে তুমি ঊর্ধ্ব কর্টেক্স পাবা। শৈবাল স্তর যেটা, এটাকে আগে বলা হতো গনিডিয়াল স্তর। শৈবাল স্তরকে আগে বলা হতো গনিডিয়াল স্তর। এরপরে আছে মেডুলা, তারপর নিম্ন কর্টেক্স, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে রাইজাইন। এই নামগুলো মনে রাখলেই তোমার হচ্ছে, এর বাইরে আর কিছু লাগতেছে না। আচ্ছা, এখন লাইকেনের জনন দেখতে চাই। তো এখানে একটু বলি যে লাইকেন এমনিতেই একটু কম ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ফলে এখানে তোমাকে অনেক ডিটেইলসে কিছু জানতে হবে না। জননের ক্ষেত্রে কি জানতে হবে আমি বলি। লাইকেনের জননে তুমি জানবা যে লাইকেনের জনন 3 রকম হয়, অঙ্গজ, অযৌন আর যৌন। এখন তুমি এরপরে পড়বা যে অঙ্গজ জননের প্রক্রিয়া কি কি, অযৌনের প্রক্রিয়া কি কি, আর যৌনের প্রক্রিয়া কি কি। যেমন খণ্ডায়ন এবং ক্রমাগত মৃত্যু পচন, এটার মাধ্যমে হয় হচ্ছে অঙ্গজ জনন, পড়া শেষ। অযৌন জনন হয় সোরেডিয়া আর ইসিডিয়ার মাধ্যমে। এখানে একটু প্যাচ লাগবে কোথায়, তুমি এর আগে কিন্তু কনিডিয়া, অয়ডিয়া পড়ছো। আমাকে একটু বলো তো কনিডিয়া, অয়ডিয়া এই শব্দগুলো তুমি কোথায় পড়ছো? তাহলে আবারও বলি, অঙ্গজ জনন হয় সোরেডিয়া ইসিডিয়ার মাধ্যমে, অঙ্গজ জনন হয় সোরেডিয়া ইসিডিয়ার মাধ্যমে, অঙ্গজ জনন হয় সোরেডিয়া ইসিডিয়ার মাধ্যমে। এবং এখানে চলে আসো, খণ্ডায়ন ক্রমাগত মৃত্যু পচনের মাধ্যমে হয়, সরি, সোরেডিয়া ইসিডিয়ার মাধ্যমে হয় অযৌন জনন। হ্যাঁ, আর যৌন জনন যেটা, সেটা তুমি বুঝতেই পারতেছো যে যৌন জনন যেটা হবে সেখানে হচ্ছে স্পার্মোগোনিয়াম, কার্পোগোনিয়াম থাকবে। অর্থাৎ এখানে একটু বলে রাখি যে স্পার্মা, এখন স্পার্ম মানে কি, স্পার্ম মানে শুক্রাণু, ফলে এটা পুংজননাঙ্গ। আর এই যে কার্পো, আর কি, এই শব্দগুলো দেখলে বুঝবা যে এইগুলা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এইগুলা হচ্ছে ভাইয়া স্ত্রী জননাঙ্গ। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে, এই যে দেখো, এটা আমরা শেষ করলাম যে লাইকেনের যে যৌন জনন, এটা কিন্তু মেইনলি ছত্রাকেই হয়,
এটা কিন্তু শৈবালে হয় না। লাইকেনের যৌনজনন ছত্রাকের ক্ষেত্রে হয় এবং এক্ষেত্রে শুধুমাত্র পুংজননাঙ্গ কি আর স্ত্রী জননাঙ্গ কি এতটুকু জানতে হবে তোমাকে। এখন চলে আসো লাইকেনের যে গুরুত্ব। প্রথমত এখানে একটা চমৎকার লাইন আছে যে লাইকেন জেরোসিরি পর্যায়ের সূচনা করে। এই লাইনটা সবাই দাগ দিবা যে লাইকেন জেরোসিরি পর্যায়ের সূচনা করে এবং লাইকেন যেটা যেটা দেখা যায় যে লাইকেন কোথায় জন্মে, যেখানে লাইকেনের মৃতা দেহাবশেষ থেকে হিউমাস গঠিত হয়। হিউমাস মানে ওই যে জৈব যে পদার্থটা, ওইটা এই লাইকেনের মৃত অংশ থেকে লাইকেন জেরোসিরি পর্যায়ের সূচনা করে। লাইকেনের ক্ষেত্রে একটু বলে রাখি, লাইকেনে লাইকেনিন থাকে। এই লাইকেনিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তোমাকে একটু দেখাই জিনিসটা, যে একটা ধরো লাইকেন, লাইকেনে পাওয়া যায় লাইকেনিন, লাইকেনে পাওয়া যায় আইসো লাইকেনিন। তাহলে লাইকেনে পাওয়া যায় লাইকেনিন, আইসোলাইকেনিন। কি বললাম? লাইকেনে পাওয়া যায় লাইকেনিন এবং আইসোলাইকেনিন। এই লাইকেনিন আইসোলাইকেনিন এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। এগুলো কি? কার্বোহাইড্রেট। এবং এই লাইকেনিন আইসোলাইকেনিনের কাজ কি জানো? এরা টিউমারের বিরুদ্ধে কাজ করে, টিউমার প্রতিরোধ করে। আবার কিছু লাইকেন আছে যেই লাইকন থেকে কিছু অ্যান্টিসেপটিক ক্রিম পাওয়া যায়। কিছু লাইকেন থেকে অ্যান্টিসেপটিক ক্রিম পাওয়া যায়। এই অ্যান্টিসেপটিক ক্রিমগুলোর নাম হচ্ছে ধরো উষ্ণ, ইভোসিন। তো এই উষ্ণ ইভোসিন যে অ্যান্টিসেপটিক ক্রিমগুলো পাওয়া যায়, এই অ্যান্টিসেপটিক ক্রিমগুলো কি কাজ করে? ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, ভাইরাস। এরপর হচ্ছে টিউমারের বিরুদ্ধে কাজ করে, ইভেন পেইন কিলার হিসেবে কাজ করে, ব্যথা নাশক হিসেবেও কাজ করে। ইভেন এরা পেইন কিলার হিসেবেও কাজ করে। এর বাইরে ধরো এই লাইকেন থেকে পাওয়া যায় উসনিক অ্যাসিড। লাইকেন থেকে পাওয়া যায় উসনিক অ্যাসিড। এই যে লাইকেন থেকে উসনিক অ্যাসিডটা পাওয়া যায়, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে কাজ করে তাকে কি বলে? অ্যান্টিবায়োটিক বলে। তাহলে উসনিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা লাইকেন থেকে পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক, উসনিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ এটা আসলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে বিরুদ্ধে কাজ করে। এই উসনিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, উসনিক অ্যাসিড হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। উসনিক অ্যাসিড পাওয়া যায় লাইকেন থেকে। উষ্ণ ইভোসিন নামক অ্যান্টিসেপটিক যে ক্রিমটা, এটাও পাওয়া যায় লাইকেন থেকে। এটা ভাইরাস, টিউমার, ব্যথানাশক হিসেবে কাজ করে। তো লাইকেনের আসলে বেশ কিছু ব্যবহার আসলে রয়েছে, চলো আমরা একটু দেখি। তো লাইকেন একটা হচ্ছে জেরোসিরি পর্যায়ের সূচনা করতেছে। কিছু লাইকেন আসলে আমরা খেয়ে থাকি, সেই লাইকেনগুলোর নাম একটু জানতে হবে যে এই লাইকেনগুলো মানুষ খায়। এরপরে রেইনডিয়ার মস আছে। এই রেইনডিয়ার মস যেটা, এইটা আসলে গবাদি পশুর একটা খাদ্য। দেখো নামই হচ্ছে ডিয়ার, ডিয়ার, রেইন ডিয়ার, তাই না? তাহলে এই রেইনডিয়ার মস হচ্ছে গবাদি পশুর খাদ্য। রেইনডিয়ার মস হচ্ছে, এই যে দেখো, লাইকেন থেকে উসনিক অ্যাসিড নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। লাইকেন থেকে উষ্ণ ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম পাওয়া যায় যেটা আসলে টিউমার, ভাইরাস এগুলোর বিরুদ্ধে কাজ করে, ব্যথানাশক হিসেবে কাজ করে। এরপরে অ্যানজাইনা নামক মারাত্মক, অ্যানজাইনা মানে হচ্ছে মানে হৃদরোগজনিত বুক ব্যথা, এটা হচ্ছে অ্যানজাইনা বলা হয়। এই অ্যানজাইনার বিরুদ্ধে কাজ করে হচ্ছে রোসেলা। মনে রাখতাম রোসেলার আর দিয়ে, আর দিয়ে হচ্ছে হৃদ রোগ। তাহলে রোসেলার আর দিয়ে মনে রাখতাম হচ্ছে হৃদরোগ। তাহলে রোসেলা কিসের বিরুদ্ধে কাজ করে? হৃদ রোগের বিরুদ্ধে কাজ করে। রোসেলা হচ্ছে হৃদ রোগের বিরুদ্ধে কাজ করে। রোসেলা কিভাবে কাজ করে? হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। এখন চলে আসো আমরা একটু দেখি যে আরো কিছু লাইকেন কোনটা কার বিরুদ্ধে কাজ করে। এখানে আমরা পেল্টিগেরা দেখতেছি। এই পেল্টিগেরা জি দিয়ে মনে রাখবা জলাতঙ্ক। পেল্টিগেরার জি দিয়ে মনে রাখবা জলাতঙ্ক। হুফিং কফ, সি দিয়ে মনে রাখবা কফ। হুফিং কফের এই ক্লাডোনিয়ার সি দিয়ে মনে রাখবা কফ। যক্ষার ওষুধ হিসেবে সেন্ট্রারিয়া আইল্যান্ডিকা। এখন দেখো, আইল্যান্ড মানে দ্বীপ। আগের দিনে একটা কথা ছিল, যক্ষা হইলে রক্ষা নাই, যক্ষা হইলে মানুষ মারা যেত। হ্যাঁ, এটা বেশি দিন আগের কথা না, এই ধরো 20-30 বছর আগেই, ধরো 20-30 বছর না, আর একটু আগে 30-40 বছর আগে যক্ষা হইলে মানুষ আর বাঁচত না, যক্ষা হইলে মানুষ মারা যেত। এখন কিন্তু যক্ষার চিকিৎসা আছে, যক্ষা হইলে কেউ মারা যায় না। আমার যক্ষা হয়েছিল, আমি বেঁচে গেছি।
আচ্ছা, তো এই তখন ধরো এভাবে চিন্তা করো যে যক্ষা কারো হয়েছে, তাকে আইল্যান্ডে স্থানান্তর করে দিচ্ছে, তো মারাই যাবে, তাহলে একটা আইল্যান্ডে পাঠাই দিচ্ছে। তাহলে যক্ষার হচ্ছে আইল্যান্ডিকা, যক্ষার ক্ষেত্রে হচ্ছে আইল্যান্ডিকা। এর বাইরে আরো কিছু আছে, লিটমাস পেপারে কোনটা, হ্যাঁ সুগন্ধি প্রসাধনীতে কোনটা, রং ট্যানিন তৈরিতে কোনটা, এই জায়গাগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তো এখানে একটু বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে কয়েকটা আছে, এই কয়েকটা। এখানে একটা, এইটা আগে বলে নিই যে পরিবেশ দূষণের নির্দেশক বলা হয় লাইকেনকে। আবারও বলি, নির্দেশক, যদি এটা পরিবেশ দূষণ হোক আর বায়ু দূষণ হোক, ডাজেন্ট ম্যাটার, তুমি যদি নির্দেশক শব্দটা পাও, নির্দেশ, তাহলে মনে রাখবা লাইকেনের নির্দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ না, এটা কার নির্দেশ? লাইকেনের নির্দেশ। নির্দেশক পাইলেই লাইকেন। আর যদি বলো তো সূচক যদি পাও, সূচক, পরিবেশ দূষণের সূচক, সূচক পাইলে সেটা কি হবে? আমাকে কমেন্ট করে বলবা যে সূচক যদি পাও তাহলে সেটা কি হবে। নির্দেশক পাইলে সেটা লাইকেন, সূচক পাইলে কি হবে? বলো সূচক পাইলে সেটা কি হবে? রিক্সিয়া, আরে সবাই পারি, বস, সবাই বস। এখন আসো লিথারিয়া। আচ্ছা তুমি কি লিথাল শব্দটা পড়ছো? লিথাল, লিথাল মানে কি জানো? লিথাল মানে মারণ, মানে ধরো লিথাল ওয়েপন, যেটা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। লিথাল মানেই হচ্ছে মারা যাওয়ার কোনো কিছু। আচ্ছা, তো এই যে লিথা, এটা দিয়ে নেকড়ে নিধন করা হয়, তাহলে এই যে লিথাল, এই লিথা দিয়ে নেকড়ে নিধন করা হয়। এরপরে চলে আসো ইভারনিয়া উসনিয়া। এটা হচ্ছে ইভারনিয়া আর উসনিয়া, এটা চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি রোগ তৈরি করে। ইভারনিয়া উসনিয়া, এর ভিতর উসনিয়া আর একটা কাজ করে, সেটা দাবানল। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, উসনিয়াতে ইউএস আছে না? ইউএস মানে কি? আমেরিকা। আচ্ছা আমেরিকাতে এই কয়েকদিন আগেই দাবানল হয়েছে, তুমি দেখছো না? দাবানলে আসলে ক্যালিফোর্নিয়া সম্ভবত, যে দাবানলে আসলে মাইলের পর মাইল আসলে মানে জাস্ট ধ্বংস হয়ে গেছে। তো এই দাবানল কোথায় হয়েছিল? ইউএস, তাহলে ইউএস দিয়ে মনে রাখবা দাবানল। আবার এই উসনিয়া আর একটা কাজ করে, চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি। চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি। এখানে আর যেটা মনে রাখবা সেটা হচ্ছে চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি। আচ্ছা এইটা হইছে। এখন আসো কয়েকটা লাই মানে লাইকেনের বিশেষ নাম আছে, যেমন এই আইল্যান্ডিকার নাম হচ্ছে আইসল্যান্ড মস, আইল্যান্ড, আইসল্যান্ড, পারবা। এখন আসো এন্ডোকার্পন মিনিয়েটাম। মিনি, মিনি মানে ছোট্ট, আমি মনে রাখতাম ছোট্ট একটা স্টোন, ছোট্ট একটা পাথর, একটা মিনি স্টোন, তাহলে মিনিয়েটাম হচ্ছে স্টোন মাশরুম। এরপরে আসো পারমেলিয়া, এটা হচ্ছে রক, এই পারের আর দিয়েই মনে রাখা যায় রক ফ্লাওয়ার, তাহলে পারমেলিয়া স্পিসিস যেটা সেটা হচ্ছে রক ফ্লাওয়ার। এরপরে চলে আসো রেইনডিয়ার মস। এই যে রেইনডিয়ার, র্যাঙ্গিফেরা, রেইন, র্যাং, রাং, রং, তাহলে রেইনডিয়ার মস হচ্ছে এই র্যাঙ্গিফেরা, ফেরিনা। ঠিক আছে, তাহলে এইটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখো, যে লাইকেন থেকে ওইভাবে আসলে এর আগে প্রশ্ন হয় নাই, লাইকেন থেকে ওইভাবে আসলে এখান থেকে প্রশ্ন হয় নাই। হ্যাঁ একটু দাও, একটু দাঁড়ো, লাইকেন থেকে ওইভাবে প্রশ্ন হয় নাই। লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে বলতো? 5 থেকে 10%। এটা ডিউর প্রশ্ন নিয়ে আসছি, কারণ প্রশ্ন না আনলে তো হয় না, এই জন্য, কারণ লাইকেন থেকে ওইভাবে মেডিকেলের প্রশ্ন আমরা পাই নাই। তো কোনটিতে ক্লোরোফিল আছে বলতো? কোনটাতে ক্লোরোফিল আছে? লাইকেনে কিন্তু ক্লোরোফিল আছে। লাইকেনে শৈবাল আছে, শৈবাল মানেই ক্লোরোফিল, তা লাইকেনে কিন্তু ক্লোরোফিল আছে। এখন ঝামেলা যেটা হইছে, আচ্ছা এখন ঝামেলা যেটা হইছে সেইটা হচ্ছে আমাদের বাকি হচ্ছে মস এবং ফার্ন। এখন আমরা অলরেডি 1 ঘন্টা ক্লাস করে ফেলছি, এখন মস ফার্ন শেষ করতে হয়তো একটু সময় লাগবে, কারণ মস এবং ফার্ন মোটামুটি একটা আস্ত চ্যাপ্টার, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন ঝামেলা যেটা, অলরেডি হচ্ছে প্রায় 12টা বেজে আসছে, যেটা হচ্ছে যে আসলে আমরা একটু বেশি সময় নিয়ে পড়াচ্ছি, একটু সময় ধীরে ধীরে পড়াচ্ছি, যাতে হচ্ছে যারা আসলে আগে পড়ো নাই
তারা যেন বুঝতে পারো। এখন একটু বলো তো যে যারা আসলে আগে পড়ো নাই তারা কি বুঝতে পারতেছো আমরা যা পড়াচ্ছি? নাম্বার ওয়ান। 2 নাম্বার হচ্ছে আমি এখন মসফান শুরু করব কিনা, মানে মসফান এখন শুরু করব কিনা, এটা একটু বলো। না, কালকে আমার ক্লাস কিন্তু নাই। আগামীকাল এবং পরশুদিন হচ্ছে ফিজিক্সের ক্লাস হবে, জীবন ভাইয়ের ক্লাস নিবে। আগামীকাল এবং পরশুদিন ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়া হবে, এবং আগে যারা এই চ্যাপ্টার পড়ো নাই তাদের পড়ার দরকারও নাই, জীবন ভাইয়ের ক্লাসে এইসব পড়া হয়ে যাবে। ওয়েবসাইটে আমরা রাত্রে অ্যাক্সেস দিয়ে দিব, ওয়েবসাইটে যারা এক্সাম দিতে চাও আমরা রাত্রে অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, আমরা 10টার দিকে শুরু করতে আমাদের আসলে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যার জন্য আসলে লেট হয়ে গেছে। আচ্ছা, কালকে ডিউ এক্সাম। আদনান একমাত্র বলছে যে ভাই আজকে শুরু করে দেন। কালকে হচ্ছে ইয়ার ক্লাস আছে। আচ্ছা, আজকে আসলে শবে বরাত, নামাজ পড়ার একটা ব্যাপার আছে, আমার নামাজ একটু বাকি আছে, নামাজটা আসলে একটু পড়া দরকার আজকে। খুবই বরকতময় একটা রাত, ফলে যেহেতু একটু আমার নামাজ বাকি আছে, নামাজ একটু পড়া দরকার, ফলে আজকে আমরা আর না পড়ি, আজকে আমরা শেষ করতেছি। বাপ্পিও বলছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যেহেতু পুরো একটা চ্যাপ্টার তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে, আমরা একটা সময় বের করে এটা পড়াই দিব। হ্যাঁ, এক্সাম কালকে তাহলে শৈবাল এবং ছত্রাক, মানে এই পুরো 5 নাম্বার চ্যাপ্টারের উপর হবে। আমরা আসলে একটা চ্যাপ্টার শেষ করলাম। আমাকে একটু বলো তো যে আমরা এই যে চ্যাপ্টারটা শেষ করলাম 5 নাম্বার চ্যাপ্টার, এইটা কি তোমার জন্য ক্লিয়ার হয়েছে? এই চ্যাপ্টারটা তুমি খুব ভালো বুঝতে পারছো কিনা এটা একটু আচ্ছা, না আজকে শুরু করতে কয়েকজন আসলে বলছে, ফাতেমা বলছে, তারপর হুমায়ুন বলছে। এক্সাম হচ্ছে ওয়েবসাইটে হবে, আমরা কালকে বুঝাই দিব। হ্যাঁ, কালকে আমরা একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে বা পেজে, যে কিভাবে এক্সাম দিবা, না সেটা একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে ময়মনসিংহের কে কে আসো এখানে বলো, এখানে ময়মনসিংহের কে কে আসো? আহ, আগামী 20-21 তারিখ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা কিন্তু ময়মনসিংহের ন্যাশনাল মেডিলজি চ্যাম্প, হ্যাঁ, বা মেডিলজি ন্যাশনাল চ্যাম্প যেটাই বলো সেটা আমরা আয়োজন করতেছি ময়মনসিংহে। তো এটা হচ্ছে ব্যাপার, ময়মনসিংহে প্রথমবারের মতো আমি ময়মনসিংহ শহরে যাচ্ছি। ফলে ময়মনসিংহের কে কে আসতো বলো? হ্যাঁ, আমার এখানে ওয়াজ মাহফিলও চলতেছে আসলে আজকে। এক্সাম কিভাবে দিবা এটা আমি দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, লামি আসো। আমরা ময়মনসিংহে শুধুমাত্র হচ্ছে লামিকে পাইছি, ঋতুকে পাইছি। তো আচ্ছা, লামি ঋতু দুইজনকেই পাইছি, তো প্রথমবারের মতো ময়মনসিংহে আসতেছে। তো তোমরা কোন কলেজের বলো? তো হচ্ছে তোমাদের একটা দায়িত্ব দিলাম, লামিয়া ঋতুকে, তোমরা একটু মানে আমাদের যে এক্সাম, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপ আছে না, বা মেসেঞ্জার গ্রুপ বা কলেজের গ্রুপ, সেখানে একটু বলে দিবা যে 21 তারিখ হচ্ছে মেডিলজির, কোথায় কি আমি ডিটেলস বলে দিব, বা আমাদের ফর্ম আছে, একটু বন্ধু বান্ধবকে ফর্মটা দিয়ে যারা ময়মনসিংহের আসো তোমরা হচ্ছে যেন এক্সাম দাও, 25-26 ব্যাচের যারা, 24 ব্যাচ, 24-25-26 সবাই এক্সাম দিতে পারবা। হল কোথায় আর টাইম কোথায় এটা আমরা বলে দিব, যে কয়টার সময় এক্সাম হবে এবং কোন ভেন্যুতে এক্সাম হবে, সেখানে আমি থাকবো, জীবন ভাইয়া থাকবে, আমরা সবাই থাকবো। তো সেখানে মেডিকেল অ্যাডমিশন নিয়ে গাইডলাইনও পাবা, এবং তোমাদের কাজ হচ্ছে বন্ধু বান্ধব বা তোমার কলেজের যেসব গ্রুপ আছে সেখানে যেন তোমরা একটু ফর্মটা দিয়ে দাও, বা তাদেরকে এক্সামে অ্যাটেন্ড করতে বলো। এক্সাম অ্যাটেন্ড করলে কিন্তু টি শার্ট পাওয়া যাবে, বই পাওয়া যাবে, অনেক কিছুই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, লামি হচ্ছে ময়মনসিংহ সরকারি কলেজের। আচ্ছা, পুষ্প হচ্ছে সরকারি কলেজের ঋতু। ওকে, ঠিক আছে, অয়নকে পাইছি। তাহলে এখানে যারা আসো, হ্যাঁ, অয়ন,
এরপর হচ্ছে লামি, তারপর হচ্ছে পুষ্পকে পাইছি। তোমাদের একটা দায়িত্ব দিলাম, তোমরা হচ্ছে বন্ধু বান্ধব সবাইকে, মানে কলেজের যে গ্রুপ ট্রুপ আছে সেখানে একটু সবাইকে বলে দিবা যে মেডিওলজি, ন্যাশনাল মেডিওলজি ক্যাম্প আসতেছে, পরীক্ষা দিলেই টি শার্ট পাওয়া যাবে, ভাইয়াদের গাইডলাইন পাওয়া যাবে সরাসরি। তো তোমরা যেন সবাই এক্সাম দিতে চলে আসো। 21শে ফেব্রুয়ারি এক্সাম, হয়তো সকাল 10টা এক্সামটা হবে, ভেনুটা কোথায় আমরা বলে দিব। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করতেছি না। আজকে পবিত্র শবে বরাত, সবাই নামাজ পড়ো, আমার জন্য দোয়া করবা। আর হচ্ছে আমিও তোমাদের জন্য দোয়া করব। আর গোল্ড ডিগার্সে ভর্তি চলতেছে, প্রি মেডিকেল সেকেন্ড টাইম সব ব্যাচেই। এবং গোল্ড ডিগার্সে ভর্তি হইলে আমাদের ক্লাস তুমি করতেছো, ক্লাস যদি ভালো লাগে তুমি মনে রাখো যে বায়োলজি কেমিস্ট্রি সব ক্লাস আমি নিব গোল্ড ডিগার্সে, এতটুকু মাথায় রাখবা। যদি আমার ক্লাস ভালো লাগে, আমার সব ক্লাসই তোমার ইনশাল্লাহ ভালো লাগবে। মানে বায়োলজি কেমিস্ট্রির দায়িত্ব আমার। এবং শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি না, কালকে জীবন ভাইয়ের ফিজিক্স ক্লাস করো, তুমি ফ্যান হয়ে যাবা জীবন ভাইয়ের, আমি কথা দিচ্ছি। তাহলে আজকে এ পর্যন্ত। খুলনা অবশ্যই আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। কক্সবাজারের দিকে আসলে বলিয়েন। কক্সবাজার তো গেছিলাম রে বাপ্পি, কক্সবাজার গেছিলাম হচ্ছে তোমার এই তো গত পরশু দিনই কক্সবাজার থেকে আসলাম। কক্সবাজার ছিলাম তো, পুরা মেডিওলজি টিম ছিল কক্সবাজার। সবগুলা নাম কি মনে রাখা জরুরি? দেখো আমি তো তোমাদের হচ্ছে অমি জামান অলরেডি ভর্তি হয়ে গেছে, বাপ্পি বলছে দোয়া করেন ভাই, অবশ্যই দোয়া করব। সবগুলা নাম মনে রাখা জরুরি কিনা, ব্যাপারটা হচ্ছে লাইকেন এমনিতেই ইটসেলফ খুব ইম্পর্টেন্ট টপিক, এটা বলা যাবে না, কিন্তু প্রশ্ন একটু কঠিন হলে লাইকেন থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে, এবং লাইকেন আমি যেভাবে তোমাকে পড়াই দিলাম এখানে তুমি এমনিই পারবা, একটু ট্রিক্সের মাধ্যমে পড়ো, দেখবা যে এমনিই পারবা। ঠিক আছে, তাহলে আর এই যে আমরা ট্রিক্স দিলাম, এই ট্রিক্সগুলো একটু মেডিওলজি গ্রুপেও শেয়ার করতে পারো, বন্ধু বান্ধবও জেনে গেল যে হাফিজ ভাই কি কি ট্রিক্স দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমি মসফান ফাঁকে একদিন পড়াই দিব না। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।